হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক 2025-এ যারা পরীক্ষা দেবে অর্থাৎ যারা ক্লাস 10-এ পড়ছো তাদের সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভের প্রশ্ন বিচিত্রার অঙ্কের সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা মডেল 1 থেকে অঙ্ক করাগুলো শুরু করব, যেটা তোমরা পেজ নম্বর 130-এ পাবে। স্কুলের নাম হচ্ছে আরামবাগ হাই স্কুল। আমার নাম পার্থ দাস। পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকবে যাতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অঙ্কগুলো বুঝতে পারো। আজকে আমরা পুরো পেপারটাকে সলভ করব। আমি এরকমই ভিডিও কিন্তু তোমাদের প্রশ্ন বিচিত্রার অথবা টেক্সট বইয়ের এবং লাইভ ক্লাসে এসে কিন্তু তোমাদের সমস্ত অঙ্কের সমস্যার সমাধান করি। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রাখবে। তাহলে আমরা আজকে শুরু করতে চলেছি মডেল 1 পেজ নম্বর 130-এর ম্যাথমেটিক্সের সলিউশনগুলো। দেখো, প্রথমেই তোমরা পাবে একের এক দাগের দেখো অঙ্কটা রয়েছে। একটি অংশীদারি ব্যবসায় শ্যামের 6,000 টাকা 8 মাসের জন্য এবং রামের 8,000 টাকা 4 মাসের জন্য খাটে। ব্যবসায় শ্যাম ও রামের লভ্যাংশের অনুপাত কত হবে? লভ্যাংশের অনুপাত বের করতে গেলে আমাদের প্রথম রুলস হচ্ছে যে মূলধনটা রয়েছে সেটা মাসের সাথে গুণ করে দিতে হবে। তাহলে একটা 6,000 গুণ 8 হবে, আর ইস্টু দিয়ে আরেকটা হবে 8,000 গুণ 4। ঠিক আছে, এটার অনুপাত বের করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। তো এটাকে আমরা এরকম ভাবে তো কাটাকুটি করতে পারি না, তাই আমরা এটা ওপর নিচ করে দিতে পারি। 6,000 গুণ 8 ওপরে লিখলাম, আর 8,000 গুণ 4 নিচে লিখলাম। এবার তোমরা কাটাকুটি করতে পারো। দেখো, 4 দিয়ে 8কে কাটাকুটি করলে 4 দুগুণি 8। এখানে টোটাল 3টে করে শূন্য দেখো কেটে যাচ্ছে। তারপরে এই 2 দিয়ে এই 8কে কাটলে হচ্ছে 4, আর 6কে আর 4কে যদি 2 দিয়ে কাটি তাহলে 3 দুগুণি 6 আর 2 দুগুণি 4। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 3/2। 3/2 মানে হচ্ছে 3:2। ঠিক আছে, 3:2। তাহলে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা আমরা কি লাগাবো? 3:2 দেখে নি কোথায় রয়েছে। 3:2 অপশন সিতে রয়েছে, অপশন সি। 2 দাগের প্রশ্নটা দেখো, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটার স্কোয়ার সমান সমান এখানে c/a² ইন্টু দিয়ে এখানে শূন্য স্থান দিয়েছে। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এখানে যে রাশিটা রয়েছে এই রাশিটা আমরা প্রথমে টুকে নেব। তাহলে এখানে আমরা 2 দাগ দিয়ে দেখো করে নিচ্ছি। আচ্ছা, এই কালিটা চেঞ্জ করে দিচ্ছি, নাহলে তোমরা আবার দেখতে পারবে না। তো 2 দাগ দিয়ে দেখো কি বলছে। প্রথমে আলফা বিটা রয়েছে প্লাস আলফা স্কোয়ার বিটা রয়েছে প্লাস আলফা বিটার স্কোয়ার রয়েছে। আমরা প্রথমে যেটা রয়েছে দেখো আলফার বিটা, সেটা প্রথমে যেরকম আছে সেরকম লিখে দেবো। আর লাস্টের যে দুটো দেখতে পাচ্ছ সেখান থেকে আমরা আলফা বিটা যদি কমন নিই তাহলে পড়ে থাকছে আলফা প্লাস বিটা। এটা আমরা প্রথমে কমন নিয়ে নিয়েছি। এবার দেখো, তোমরা যদি এই চ্যাপ্টারটা করে থাকো তাহলে তোমরা জানো যে আলফা আর বিটার একটা নির্দিষ্ট মান পাওয়া যায় বা সূত্র বলতে পারো, যেটা হচ্ছে c/a। ঠিক আছে, আলফা বিটার মান বা সূত্র হচ্ছে c/a। তারপরে প্লাস দিয়ে এখানেও তাই হবে c/a, আর আলফা প্লাস বিটার যে মানটা সেটা হচ্ছে মাইনাস b/a। এই রাশিটা পুরোটা আসবে। এটা আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে c/a c/a থাকবে, এটা মাইনাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে bc বাই দিয়ে a²। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে। এটা হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু লসাগু করা যাচ্ছে। আমি এই জায়গাটায় করছি, দেখো এর লসাগু এখানে a² হচ্ছে। ঠিক আছে, a² এর লসাগু ওপরে হচ্ছে ca আর মাইনাস দিয়ে হচ্ছে bc। ঠিক আছে, কারণ এখানে a² যদি আমরা লসাগু নিই তাহলে দেখো এখানে একটা a মিসিং রয়েছে, তাহলে a আর c গুণ হয়ে যাবে ac বা ca, আর এখানে bc ছিল তাই bc। এবার দেখো এটাকে আরো যদি সমাধান করি তাহলে এটা c কমন যাচ্ছে, পড়ে থাকছে a মাইনাস b বাই দিয়ে a²। এবার ভালো করে লক্ষ্য করে দেখো c/a² অঙ্কের মধ্যে কিন্তু দিয়েই দিয়েছে। ঠিক আছে, c/a² অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, তার মানে আমাকে জাস্ট a মাইনাস বিটা শূন্য স্থানে লিখতে হবে।
তাহলে আমরা শূন্যস্থানে কি লিখবো, a মাইনাস বি, জাস্ট এটা লিখলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো এটা কোথায় রয়েছে অপশনটা দেখে নাও, অপশন ডি তে রয়েছে, ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছে 3 দাগের অঙ্কটায়, এক্স ভ্যারিজাস বা সমানুপাতিক ওয়াই রয়েছে, এটা বলেছে কোন সমীকরণটা মানে কোন ভেদটা সঠিক সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো এটা খুবই সহজ, প্রথমেরটাই হবে, কারণ এটা তার উল্টো ভাবে লেখা রয়েছে, এক্স সমানুপাতিক ওয়াই, এটা ওয়াই সমানুপাতিক এক্স হবে। দ্বিতীয়টা কেন হলো না, কারণ এটা ব্যস্ত অনুপাতে রয়েছে দেখো, আর এটা দেখো টু দি পাওয়ার এন রয়েছে, আর কোনোটি নয়, এটা তো হবে না। তো এখানে কিন্তু অপশন এ একমাত্র যেটা সঠিক যাচ্ছে। 4 দাগেরটা বলছে বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব 13 সেমি, ওই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা কি করে বের করব, দেখো এটাকে আমি একেবারে মুছে দিচ্ছি। তো 4 দাগের অঙ্কটা আমরা কিভাবে করছি দেখো, এখানে 4 দাগ দিলাম, তাহলে বৃত্তের কেন্দ্র মানে কি, একটা বৃত্ত রয়েছে, এই যে একটা বৃত্ত এঁকে ফেললাম, তারপরে এর কেন্দ্র থেকে একটা বহিস্থ বিন্দু রয়েছে এবং সেখান থেকে কি রয়েছে, একটা স্পর্শক রয়েছে, এই হচ্ছে স্পর্শক, ঠিক আছে। তাহলে এবার বলেছে যে আমাদের কি করতে হবে, বহিস্থ বিন্দু দূরত্ব 13 সেমি, মানে এটা আমরা পেয়ে গেলাম 13 সেমি, আর 12 সেমি স্পর্শকের দৈর্ঘ্য, এটা পেয়ে গেলাম 12 সেমি, ঠিক আছে। আমাদেরকে বের করতে বলে ব্যাসার্ধ কত, মানে এই এই যে ব্যাসার্ধটা দেখতে পাচ্ছ, এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে কত হবে। তো আমরা তোমরা মাথায় রাখবে, এখানে যে এই কোণটা তৈরি হয় এটা 90 ডিগ্রি হয়, আর 90 ডিগ্রি যদি তৈরি হয়, আমি এখানে লিখে দিচ্ছি, এটা কিন্তু 90 ডিগ্রি হয়। এখানে 90 ডিগ্রি তৈরি হলে এটা কি হবে, একটা সমকোণ হবে। এবার সমকোণ হলে আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের কিন্তু একটা সূত্র। তো লম্বটাই আমাকে বের করতে হবে, কারণ লম্বটা এখানে দেয়নি, তাই লম্বর জায়গায় ফাঁকা থাকবে, ঠিক আছে। ভূমি স্কোয়ার আর অতিভুজ স্কোয়ার, মানে আমরা যদি ডাইরেক্ট লম্বটা বের করি তাহলে অতিভুজ স্কোয়ারটা করতে হবে। অতিভুজ আমার কত রয়েছে 13 স্কোয়ারের থেকে বিয়োগ করতে হবে 12 স্কোয়ার, ঠিক আছে, এটা বিয়োগ করতে হবে। তাহলে 13 স্কোয়ার মানে হচ্ছে 169, আর 12 স্কোয়ার মানে হচ্ছে 144। তাহলে এটাকে যদি তোমরা বিয়োগ করো 144 থেকে এটা, তাহলে 4 5 9 আর 4 2 6 25, আর 25 মানে হচ্ছে 5, তার মানে লম্বটা হচ্ছে 5 সেন্টিমিটার, যেটা কিন্তু আমাদের ব্যাসার্ধ। তো এটা আমরা অপশনেও পেয়ে যাচ্ছি, দেখো অপশনেও 5 সেন্টিমিটার রয়েছে, যেটা দেখতে পাচ্ছ অপশন সি তে রয়েছে, ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 5 দাগের অঙ্কটায়, 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে ওই বৃত্ত 3টি কেন্দ্রগুলি যে ত্রিভুজের শীর্ষবিন্দু হবে সেটা কেমন টাইপের হবে সেটা জানতে চেয়েছে। তো 5 দাগ দিয়ে দেখো, প্রথমে আমরা কি করব, একটা বৃত্ত এইভাবে এঁকে নিলাম, তারপরে আবার একটা বৃত্ত এঁকে নিলাম, এই যে একটা বৃত্ত, আর এখানে আরেকটা বৃত্ত হবে, ঠিক আছে, এই হচ্ছে একটা বৃত্ত। তো এই বৃত্ত এঁকে নিলে বলেছে যে বহিস্পর্শ করলে বৃত্তের কেন্দ্রগুলো, এর কেন্দ্র থেকে এর কেন্দ্র আর এর কেন্দ্র, তাহলে এই কেন্দ্রগুলো যদি জুড়ে দাও, এই কেন্দ্রগুলো যদি জুড়ে দাও, তাহলে বলেছে কি ধরনের ত্রিভুজ তৈরি হবে। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে, মাথায় রাখবে, এটাকে সমবাহু ত্রিভুজ বলে, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজ আমরা পাচ্ছি কি, অপশন এ তেই রয়েছে সমবাহু ত্রিভুজ। 6 দাগেরটা বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r/3 একক হলে তার আয়তন কত হবে। এটা একদমই সহজ অঙ্ক, দেখো 6 দাগ। আমরা অর্ধগোলকের যদি আয়তনের সূত্র ফেলি, অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3 পাই r কিউব, ঠিক আছে, এটা হচ্ছে মেন সূত্র। তাহলে 2/3 পাইয়ের জায়গায় আমরা পাই লিখবো, আর এখানে r কিউব, r মানে এখানে বলে দিয়েছে r/3, তাহলে r/3 আমরা কিউব করব। তাহলে এখানে পেয়ে যাব 2/3, তারপরে পাই, তারপরে ইনটু দিয়ে r এর কিউব, আর বাই দিয়ে 3 এর কিউব করলে হচ্ছে 27, ঠিক আছে।
তাহলে আমরা যদি এটা ফাইনাল করি তাহলে 2πr³ আর বাই দিয়ে 27কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 81। তার মানে 2πr³/81 অপশন আমরা সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, অপশন সি তে রয়েছে, এই অপশন সিটা হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি 7 দাগেরটা। দেখো 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের 4 সেমি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ যদি আবর্তন করা হয় তাহলে যে শঙ্কুটি উৎপন্ন হয় তার ভূমির ক্ষেত্রফল কত? এটা আমরা কিভাবে করব দেখো, VII 7 দাগ। আমাদেরকে বেসিক্যালি কি করতে হবে, একটা এখানে সমকোণী ত্রিভুজ রয়েছে, এটা দেখানো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বলে দিয়েছে যে এই যে ওপরেরটা রয়েছে, এই যে অতিভুজটা, এটা 5 সেমি, তারপরে রয়েছে এটা 4 সেমি, আর তারপরে রয়েছে হচ্ছে 3 সেমি। এবার প্রশ্ন হচ্ছে আপনি কি করে বুঝলেন যে এইগুলোই হবে? দেখো 5টা তো বড় সংখ্যা, তাই অতিভুজ তো হবেই কনফার্ম। বাকি 3টে কেন এইভাবে বসালাম, 3টাও তো এখানে বসতে পারতো। এখানে বলেছে দেখো 4 সেমি বাহুকে অক্ষ করে, তো অক্ষ তো এইটাকেই করতে হবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু শঙ্কুটা আঁকতে হবে। দেখো শঙ্কু কিন্তু এরকম ভাবেই তৈরি হবে, এই হচ্ছে শঙ্কু। ঠিক আছে, এইভাবে কিন্তু শঙ্কুটা তৈরি হবে। এবার প্রশ্ন করেছে যে ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। তাহলে πr²কে আমরা যদি এটাকে পায়ের জায়গায় পাই রাখি আর r² জায়গায় তো 3 হয়ে যাবে, তাহলে 3 এর স্কোয়ার মানে 9 পাই হবে অ্যান্সার। ঠিক আছে, 9 পাইটা দেখো আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 9 পাই বর্গ সেমি। ঠিক আছে, এইগুলো এমসিকিউ হয়ে গেল। এবার আমরা চলে আসবো হচ্ছে দেখো এসএ তে। এসএ এর প্রশ্নের মান তো জানোই, 4 দুগুণি 8 রয়েছে। ঠিক আছে, 4 দুগুণি 8 অর্থাৎ 4টে অঙ্ক রয়েছে 2 নম্বর করে, এটা প্রত্যেকটা 2 নম্বর করে। প্রথমটা বলছে x² প্লাস rx মাইনাস s সমান সমান 0 সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে প্রমাণ করো r³ প্লাস a² প্লাস 3rs মাইনাস s ইকুয়াল টু 0। এটা আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো দেখো কিভাবে আমরা প্রমাণ করব। তো প্রথমে 1 নম্বর দিয়ে আমরা অঙ্কটা করছি। আমাদেরকে মেন বেসিক্যালি আগে জানতে হবে যে এই যে বীজদ্বয় সেটা আমাদেরকে আগে ধরে নিতে হবে। তাই এই সমীকরণের ধরি বলে আমরা লিখে নেব, ধরি সমীকরণের যে সমীকরণটা দিয়েছে সেই সমীকরণের বীজদ্বয় আলফা এবং, ঠিক আছে, ও লিখতে পারো বা এবংও লিখতে পারো, এবং আলফার স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, একটা হচ্ছে আলফার, একটা হচ্ছে আলফা স্কোয়ার, কারণ এখানে বলেই দিয়েছে বর্গ হলে। এবার দেখো সুতরাং দিয়ে আমরা কি সূত্র জানি, আমরা একটা সূত্র জানি আলফা প্লাস বিটা, বা এখানে আলফা যোগ আলফা স্কোয়ারই হবে, এখানে তো কোনো বিটার ব্যাপার নেই, তাই আলফা যোগ আলফা স্কোয়ার সমান সমান সূত্র আমরা কি জানি, মাইনাস b/a। ঠিক আছে, এটা আমরা সূত্র জানি। ঠিক আছে, আলফা প্লাস, এখানে আমি লিখেও দিচ্ছি, সূত্রগুলো কিন্তু মাথায় রাখবে, আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস b/a, এটা কিন্তু সূত্র। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। কিন্তু আমরা অঙ্কে এখানে ডাইরেক্ট আমরা সূত্রটা ফেলছি, এখানে বিটা বলে তো কোনো জিনিস নেই, তাই এখানে বিটার জায়গায় আমরা কি লিখবো, আলফা স্কোয়ার। তাহলে মাইনাস বি মানে হচ্ছে দেখো এখানে আমরা লিখছি হচ্ছে আর বাই দিয়ে 1, তাহলে মাইনাস আরই হবে। ঠিক আছে, আলফা প্লাস আলফা স্কোয়ারের মান পেলাম মাইনাস আর। এবং আরেকটা সূত্র আমরা লিখতে পারি যেটা হচ্ছে আলফা গুণ আলফা স্কোয়ার সমান সমান c/a। তাহলে সি এর মান তো এখানে এস, আর বাই এ মানে হচ্ছে 1, তার মানে এটাতে বেরোচ্ছে হচ্ছে মাইনাস এস। এটাকে আরো সমাধান করা যায়, বা দিয়ে আমরা এটাকে আরো সমাধান করতে পারি, আলফা কিউব ইকুয়াল টু মাইনাস এস বেরোবে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই সমীকরণে চলে আসছি, বা দিয়ে আমরা এটার থেকে যদি আলফা কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস আলফা হয়ে যাবে, এবং এখানে রয়েছে কত, মাইনাস আর। এবার দেখো বা দিয়ে আমরা এই পুরো উভয় পক্ষটাকে আমরা ঘন করতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা এখানে লিখে নিতে পারো উভয় পক্ষ ঘন করে পাই, তাহলে উভয় পক্ষ ঘন করে পাই। তাহলে উভয় পক্ষ যদি ঘন করি তাহলে বা দিয়ে কি হবে, আলফা কিউব 1 প্লাস আলফার হয়ে যাবে কিউব, আর এটা হয়ে যাবে মাইনাস আর এর কিউব। ঠিক আছে, প্রত্যেকটা হয়ে গেল। এবার দেখো পরের লাইনে আমরা কি করব, আলফা কিউবের জায়গায় আলফা কিউব থাকবে, আর এটা 1 প্লাস
আলফা কিউবের সূত্র ফেলতে হবে। সূত্র তোমরা আশা করি জানো, 1 প্লাস 3 আলফা প্লাস 3 আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব, এটা হচ্ছে মেন সূত্র। আর এই পাশে রয়েছে মাইনাস আর কিউব। ঠিক আছে, এরপরে দেখো আলফা কিউবের জায়গায় আমরা মান বসিয়ে দিতে পারি মাইনাস এস। তাহলে বা দিয়ে আমরা কি করব, মান বসিয়ে দেবো মাইনাস এস। তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি 1 প্লাস 3 ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার কমন নিয়ে নিলাম, প্লাস আলফা কিউব পাশে থাকলো ইকুয়াল টু মাইনাস আর কিউব, এটা আমরা লিখলাম। ঠিক আছে, এটা আমরা লিখলাম। এবার প্রশ্ন হচ্ছে যে 3 কি করলেন, দেখো 3 কিন্তু এই যে দুটো রাশি দেখতে পাচ্ছ, এই দুটো রাশি থেকে 3 কমন নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা এবার মাইনাস এস এর জায়গায় মাইনাস এস আবার লিখলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে 1 মাইনাস এখানে 3 আলফা প্লাস আলফা স্কোয়ারের মান আমরা জানি হচ্ছে মাইনাস আর, বসিয়ে দিলাম। আর প্লাস দিয়ে আর কিউবের মানও আমরা জানি হচ্ছে মাইনাস এস, এটাও বসিয়ে দিলাম ইকুয়াল টু মাইনাস আর কিউব। ঠিক আছে, প্রত্যেকটার মান কিন্তু আমরা বসিয়ে দিলাম। এরপরে দেখো মাইনাস এস এর জায়গায় মাইনাস এস লিখলাম আমরা। তারপরে এখানে আমাদের কি আছে, এটাকে আবার সাজিয়ে নিই, 1 প্লাস 3 আর বেরোচ্ছে। ঠিক আছে, এটা সরি এখানে কিন্তু প্লাস ছিল, একটু ভুল হয়ে গেছে, একটু প্লাস ছিল, এটা মাইনাস হবে। 1 মাইনাস 3 আর, তারপর প্লাসে মাইনাসে মাইনাস এস। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 3 আর মাইনাস এস ইকুয়াল টু বেরোচ্ছে মাইনাস আর কিউব। বা দিয়ে দেখো এবার এস দিয়ে যদি সবকটাকে গুণ করে দাও, তাহলে মাইনাস এস প্লাস 3 আর এস আর প্লাস এস এর স্কোয়ার ইকুয়াল টু আসছে কত, মাইনাস আর এর কিউব। এবার যদি প্রত্যেকটাকে সাজিয়ে নাও, মানে এটাকে যদি আমরা এই যে মাইনাস আর কিউবটাকে যদি আমরা বাদিকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে আর কিউব, তারপরে হয়ে যাবে হচ্ছে প্লাস এস এর স্কোয়ার, তারপরে হয়ে যাবে প্লাস 3 আর এস, আর এই যে মাইনাস এসটা ছিল সেটা লাস্টে লিখবো মাইনাস এস ইকুয়াল টু 0। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাই আমরা এটা লিখলাম হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে প্রমাণ করতে হবে। অঙ্কটা একটু বড়, কিন্তু বোঝালাম বলে একটু আরো বড় হয়ে গেল, তাই তোমরা চেষ্টা করবে এটাকে বারবার প্র্যাকটিস করার। ঠিক আছে, বোঝালাম বলে একটু বড় হয়ে গেল। চলে আসছি আমরা পরেরটায়। দেখো পরের অঙ্ক অর্থাৎ 2 দাগ, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এ বি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এপির মান বলে দিয়েছে 3.2 সেমি এবং এ কিউ এর মান বলে দিয়েছে 2.2 সেমি, কিউ সি এর মান বলে দিয়েছে 3.3 সেমি হলে এ বির মান কত আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে এটা হচ্ছে 2 দাগ। আমরা দেখো 2 দাগের অঙ্কটা কিভাবে করব। তাহলে এখানে 2 দাগ দিচ্ছি। 2 দাগের অঙ্কটা আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, মেন আমাদের ছবিটা আঁকা। ঠিক আছে, ছবি আঁকতে হবে। তো ছবিটা আমরা এঁকে ফেলেই, এই হচ্ছে ছবি। ঠিক আছে, এটা আমরা নামকরণ করলাম, এটা এ, এটা বি আর এটা সি, এবং এর মাঝখান দিয়ে একটা সমান্তরাল সরল রেখা গেছে যেটার নাম হচ্ছে পি, আর এটা হচ্ছে কিউ। এবার দেখো এখানে কিন্তু একটা সূত্র রয়েছে, যারা সদৃশ্যতা চ্যাপ্টার করেছো তারাই একমাত্র এটা বুঝতে পারবে, যারা করনি তারা কিন্তু আমার চ্যানেলে এরকম সদৃশ্যতার ভিডিও রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে চেক করে নিতে পারো। ঠিক আছে, তো এটার সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে এপি বাই পিবি, এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই দিয়ে আমরা লিখতে পারি কিউ সি, এটা হচ্ছে মেন সূত্র। তাহলে বা দিয়ে আমরা কি করব, 3.2 লিখে দেবো এপির মান, বাই দিয়ে পিবির জায়গায় পিবি থাকবে কারণ পিবির মান তো আমরা জানি না, তারপরে হচ্ছে 2.2 ওপরে বসবে, আর কিউসি এর মান হচ্ছে 3.3। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, অর্থাৎ পিবির মান যদি আমরা বের করি, তাহলে এটা খুব ইজিলি 3.2 ইন্টু 3.3 বাই দিয়ে বসবে কত, 2.2। ঠিক আছে, এটাকে যদি কাটাকুটি করো, দেখো পয়েন্ট উঠে যাচ্ছে, পয়েন্ট এটারও উঠে যাচ্ছে, এটারও উঠে যাচ্ছে, 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 11 33 আর 11 দুগুণি 22, আর 32কে যদি আমরা এটা দিয়ে 2 দিয়ে কাটাকুটি করি, তার মানে এটা 2 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 16, 1.6 কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 4.8 সেমি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4.8 সেমি বেরোচ্ছে, কিন্তু আমাদের অঙ্কে চেয়েছে হচ্ছে এ বির মান।
এবির মান বের করতে গেলে আমাকে কি করতে হবে, 3.2 এর সাথে যোগ করে দিতে হবে 4.8। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার? দেখো এ থেকে পি এর মান তো আমরা 3.2 জানি, এটার মান তো 3.2 আমরা জানি, আর পিবির মান আমরা বের করলাম হচ্ছে 4.8। তার মানে এই দুটো যোগ করে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে 8 আর 2 এ 0.44 ঠিক আছে, তার মানে 8 সেমি অ্যান্সার বেরোচ্ছে। ঠিক আছে, এটা 0 তোমরা কেটেও দিতে পারো, কোনো প্রয়োজন নেই। 8 সেন্টিমিটার হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। এটা 2 দাগের ছিল। চলে আসছি আমরা 3 দাগের অঙ্কটায়। দেখো একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল x বর্গ একক, আয়তন y ঘন একক এবং উচ্চতা z একক হলে এই রাশিটার মান কত? তো শঙ্কু চ্যাপ্টারের অঙ্কগুলো দেখে নাও। যদি শঙ্কু চ্যাপ্টার না করে থাকো তাহলে আবারও বলছি, আমি প্লে লিস্ট দিয়ে দিয়েছি টেক্সট বইয়ের অঙ্কগুলোর, সেটার কনসেপ্টটা আগে বুঝে নেবে, তারপরে এই অঙ্কগুলো করবে। তো 3 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। 3 দাগের অঙ্ক অর্থাৎ শঙ্কু দিয়ে দিয়েছে। তো এখানে আমাদের বেসিক্যালি কি করতে হবে, ছবি আঁকতে হবে না, এখানে আমাদের মেন জানতে হবে ভূমির ক্ষেত্রফল, যেটা x সমান সমান বলে দিয়েছে বা আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে x এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, আর y এর মান আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার h। এটা হচ্ছে মেন সূত্র। কিন্তু h এর জায়গায় আমরা h লিখতে পারবো না, কারণ আমাদের এখানে উচ্চতাটা বলে দিয়েছে হচ্ছে z, তাই এখানে আমাদেরকে কিন্তু z লিখতে হবে। ঠিক আছে, এটা মেনলি z লিখতে হবে। এবার সুতরাং দিয়ে যে মেইন যে অঙ্কটা দিয়েছে, অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই দিয়ে রয়েছে জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে কি, এটার পুরোটা আমরা স্কোয়ার করতে পারি, তাহলে এখানে হয়ে যাবে পাই স্কোয়ার আর 8⁴ গুণ চিহ্ন দিয়ে ওয়াই স্কোয়ার মানে এটার মান হয়ে যাবে 1/9, তারপরে হয়ে যাবে পাই স্কোয়ার 8⁴, তারপরে হয়ে যাবে জেড স্কোয়ার, আর এখানে বাই দিয়ে জেড স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ারই থাকবে। ঠিক আছে, দাঁড়াও এখানে কিন্তু অঙ্কটা আমরা ভুল টুকলাম, দাঁড়াও একটু ভুল হয়ে গেছে, আমার টোকাটা একটু ভুল হয়েছে, তো আমি এটা মুছে দিচ্ছি। অঙ্কটা টুকতে হতো এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই দিয়ে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা একটু টোকা ভুলে গেছে। এবার এক্স স্কোয়ারের মান দেখো, ওয়াই স্কোয়ার আর 8⁴ বেরোবে, এটা এক্স এর মান, এক্স এর মান ওয়াই আর স্কোয়ার, তো তাই স্কোয়ার করে দিলে এটা 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর জেড এর মান আমরা কি করব, জেড স্কোয়ারই বসিয়ে দেবো, আর নিচে ওয়াই স্কোয়ার রয়েছে, ওয়াই স্কোয়ার মানে এই যে মানটা এটা করে দেবো, তার মানে 1/9, তারপরে ওয়াই এর স্কোয়ার, তারপরে 8⁴, তারপরে জেড এর স্কোয়ার। এবার দেখো এটাকে যদি কাটাকুটি করো তাহলে দেখো পাই স্কোয়ারের সাথে পাই স্কোয়ার কেটে যাচ্ছে, আর 4 এর সাথে মানে 8⁴ এর সাথে 8⁴ কেটে যাচ্ছে, আর জেড স্কোয়ারের সাথে জেড স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে 9টা উপরে চলে গেলে অ্যান্সার 9 আসছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কিন্তু 9 আসছে। ঠিক আছে, 9 তোমরা লিখবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। 4 দাগেরটা কি বলছে, একটি গোলকের আয়তন বলে দিয়েছে 32/3 পাই ঘন সেমি হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বা ব্যাসার্ধ কত? 4 দাগের প্রশ্ন এটা। তো আমরা 4 দাগের অঙ্কটা এখানে করছি, দেখে নাও। প্রথমে আমাদেরকে জানতে হবে যে সূত্রটা কি। সূত্রটা হচ্ছে 4/3 তারপরে হচ্ছে পাই আর কিউব, এবং এটার মানই বলে দিয়েছে 32 পাই বাই দিয়ে 3। ঠিক আছে, এটার মান বলে দিয়েছে, তো আমরা এটা বসিয়ে দিলাম। এটা একেবারে ডাইরেক্ট প্রশ্নানুসারে আমরা করেছি, লেখালেখি কিন্তু করে নিও, নাহলে 2 এ 2 কিন্তু পাবে না। এবার দেখো এখান থেকে 3 দেখো দু সাইড বাই সাইড কেটে যাচ্ছে, আর পায়ের সাথে এখানে পাই কেটে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে যে আর কিউব থাকছে, তার মানে আমরা এটা আর কিউব সমান সমান বলতে পারি 4 8 32 মানে 8 হচ্ছে। তাহলে আমরা শুধু আর এর মান যদি বের করতে চাই তাহলে এটা অবভিয়াসলি 2 বেরোবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে লিখে দিতে পারো যে ব্যাসার্ধের মান 2 একক বেরোবে। এখানে প্রশ্ন কি চেয়েছে দেখে নাও, গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে লিখে দেবে গোলকটির ব্যাসার্ধ 2, এখানে সেন্টিমিটার যেহেতু দিয়ে দিয়েছে তাই 2 সেন্টিমিটার লিখবে। এবারে আমরা করব বড় প্রশ্নগুলো। দেখো 3 দাগ থেকে শুরু হচ্ছে বড় প্রশ্নগুলো। বড় প্রশ্ন শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা এখনো আমার চ্যানেলে নতুন রয়েছে মানে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। আমি এরকমই প্রশ্ন বিচিত্রা ক্লাস 9 এবং 10 এর সমাধান করিয়ে থাকি, এবং টেক্সট বইয়েরও কিন্তু সমাধান করিয়ে থাকি। দেখো 3 দাগের অথবা, আমরা এখানে যে বড় প্রশ্নগুলো করব তার আগে তোমাদেরকে পরিষ্কার করে বলে দিই, আমি
বইয়ের মানে টেক্সট বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো কিন্তু সমাধান করছি না। তার জন্য কিন্তু গণিত প্রকাশের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে যে যে চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা করোনি সেই চ্যাপ্টারগুলো তোমরা ফলো করতে পারো বা সেই ভিডিওগুলো দেখে নিয়ে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারো। এখানে প্রশ্ন বিচিত্রাতে যে অঙ্কগুলো টেক্সট বইয়ের বাইরে রয়েছে মানে টেক্সট বইয়ে নেই, তোমাদের গণিত প্রকাশ বইয়ে নেই, সেই অঙ্কগুলোই শুধুমাত্র আমি করিয়ে দেব। তাই তোমরা কিন্তু এই অঙ্কগুলো তোমাদেরকে খাতায় করে নিতে হবে বা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর যেগুলো টেক্সট বইয়ে আছে সেগুলো আমি কিন্তু করাচ্ছি না, সেগুলো তোমরা আমার অন্য ভিডিওগুলো দেখে নিতে পারো যেগুলো টেক্সট বইয়ের অঙ্কগুলো রয়েছে। দেখো প্রথমে রয়েছে 3-এর অথবা এ ও বি দুজনে যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। প্রথম 3 মাস পর এ আরো 6,000 টাকা ব্যবসাতে নিয়োজিত করলো। তার 3 মাস পর বি তার মূলধনের 1/3 অংশ তুলে নিল, কিন্তু বিশেষ কারণে আরো 3 মাস পর ব্যবসা বন্ধ হওয়ার সময় লাভ হলো 12,630 টাকা। তাহলে কে কত টাকা লাভ পাবে? দেখো অঙ্কটা কিভাবে করা হচ্ছে। প্রথমে 1 মাস হিসেবে এর মূলধন আমরা বের করে নেবো। কি করে বের করে নেবো? দেখো যেহেতু প্রথম 3 মাস পর্যন্ত 24,000 টাকা করে দিয়েছে, তাই দেখো 24,000 গুণ 3। তারপরে কি করেছে, আরো 6,000 টাকা বেশি দিয়েছে, মানে 24,000 যোগ 6,000, এবং এটা 6 মাস পর্যন্ত দিয়েছে। তাহলে এটার পুরো ক্যালকুলেশন যদি তোমরা করো, নিজে করার চেষ্টা করবে, সেটাতে বেরোবে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,52,000 টাকা। এবার দেখো 1 মাস হিসেবে বি এর মূলধন আমরা সেম ভাবে বের করব, 30,000কে 6 দিয়ে গুণ করব, আর তারপরে তিনি কি করেছিল 10,000 টাকা তুলে নিয়েছিল, তাহলে 20,000 টাকা, আর বাকি 3 মাসের জন্য তাহলে দেখো 2,40,000 টাকা তিনি তার মূলধন ছিল 1 মাস হিসেবে। এ আর বি এর মূলধনের অনুপাত আমরা বের করে নিয়েছি, অনুপাতটা দেখো 21:20 বেরোবে, কাটাকুটি আমি জানি তোমরা নিজেরা করে নিতে পারবে। 9 মাস পরে তাহলে লাভ হচ্ছে কত, 12,630 টাকা, ঠিক আছে 12,000। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার 9 মাস কোথায় থেকে আসলো? দেখো প্রথম 3 মাস রয়েছে, দেখো এখানে প্রথমে 3 মাস রয়েছে, ঠিক আছে, এটা আমি দাগিয়ে দিচ্ছি, দেখো প্রথমে 3 মাস রয়েছে, এটা 3 মাসের পরে আমাদেরকে তারপরে রয়েছে দেখো বি তার মূলধনে এত অংশ তুলে নিল, আরো 3 মাস রয়েছে, দেখতে পাচ্ছ, আর তারপরে দেখো আবার 3 মাস রয়েছে, তাহলে টোটাল কিন্তু 9 মাস হচ্ছে, 3 মানে 9 মাস। তাহলে এর লভ্যাংশ শুধুমাত্র আমরা প্রথমে বের করছি, দেখো 12,630 টাকাকে 21/41 দিয়ে, 41 কেন করলাম, কারণ আনুপাতিক ভাগার করতে হয়, এটাকে কাটাকুটি সেরকম যাচ্ছে না, তাই এটার পয়েন্টে চলে আসছে দেখো 6,469.02 টাকা। আর বি এর লভ্যাংশ একইভাবে কাটাকুটি যাচ্ছে না, গুণ করে ভাগ করতে পারো, 6,160 টাকা 98 পয়সা। এই অ্যান্সারটা কিন্তু আসছে এই অঙ্কটা। এটা কিন্তু বইয়ের বাইরের অঙ্ক, ঠিক আছে, এটা কিন্তু টেক্সট বইয়ের বাইরের অঙ্ক, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। চলে আসছে দেখো 4 দাগেরটা, এই 4 দাগেরটাও কিন্তু এইটা একটা ভেদের অঙ্ক, এখানে আমি লিখে দিচ্ছি এটা একটা ভেদের অঙ্ক, এটাও কিন্তু বইয়ের বাইরের অঙ্ক, ঠিক আছে, টেক্সট বই এই অঙ্কটা নেই। এটা কি করে করা হয়েছে, দেখো এখানে যে ভ্যারিজাস চিহ্নটা রয়েছে সেটা উঠে গিয়ে দেখো একটা কে চিহ্ন এসছে, ঠিক আছে। এবার কি করা হয়েছে, আমরা জানি যে এই পাশেটা লসাগু করতে হবে, তাই এই পাশেটা লসাগু করেছি, ক্রস গুণ করেছি মানে বজ্র গুণ বা কোনাকুনি গুণ করেছি, তারপরে এটাকে আমরা দেখো 1 নম্বর সমীকরণ লিখে দিয়েছি, ঠিক আছে, প্রথমটা। এবার দেখো এখানে যে এইটা রয়েছে এটাকে সূত্র আমরা ফেলেছি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তোমরা যদি সূত্র না জানো আমি লিখে দিচ্ছি, দেখো a প্লাস বি, এটা কিন্তু হোল স্কোয়ারের সূত্র রয়েছে, একটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা যদি না জানো তাহলে জেনে নাও, এই সূত্রটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে, এটা লেখা হয়েছে। এবং এটা পরের লাইন হচ্ছে এই যে এটা x³ y³ স্কোয়ার, এই 4টা দেখো এই যে 4 যে রয়েছে 4x³ y³ ওটা চলে গেছে ডান দিকে এবং কমন হয়েছে, তো এটা কিন্তু 2 নম্বর, এখানে কিন্তু লেখা হয়নি, এটা কিন্তু 2 নম্বর, ঠিক আছে, আগেরটা ছিল 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 1কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো এটা ভাগ করে এসছে, আর এটা পুরো রাশিটাকে আমরা দেখো পি ধরে নিয়েছি, ঠিক আছে, এখানে আমরা ধরি বলে লিখতে পারি, ঠিক আছে। এগুলো কিন্তু একটু নিজেরা করে নেবে, কারণ অঙ্কটা তো রাফলি মতন করা হয়েছে যাতে তোমাদের বোঝাতে পারি, তো এটা পি লেখা হয়েছে। এবার যোগ ভাগ প্রক্রিয়া করা হয়েছে, যোগ ভাগ প্রক্রিয়া করার পর দেখো x³ y³ আসছে, p+1/p-1। এবার কিউবটা যদি এই পাশে চলে যায় তাহলে দেখো ঘনমূল হয়ে যাচ্ছে, আর ঘনমূলের আবার স্কোয়ার করে দিচ্ছি উভয় পক্ষকে, তাহলে চলে আসছে x² ভ্যারিজাস y², এটা প্রমাণিত, ঠিক আছে। এখানে কিন্তু কিছু কিছু স্টেপ জাম্প রয়েছে,
যারা যেসব স্টুডেন্ট একটু মোটামুটি অঙ্কের বিষয়ে জানো তারা বুঝতে পেরে যাবে, কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে আমি এই অঙ্কগুলো অ্যাভয়েডই করতে বলবো, কারণ যারা একদমই দুর্বল বা অঙ্কে একদমই কাঁচা, যারা বেসটুকুও ভালো করে মোটামুটি শেখনি, তাদেরকে আমি কিন্তু রিকোয়েস্ট করবো এই অঙ্কগুলো অ্যাভয়েড করবে, কারণ এগুলো টেক্সট বইয়ে নেই, এগুলো টেক্সট বইয়ের বাইরের অঙ্ক। ঠিক আছে, দেখো 8 দাগে একটা অঙ্ক রয়েছে, এটাও বলে দিচ্ছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাস যথাক্রমে 50% বৃদ্ধি পাচ্ছে এবং 20% হ্রাস ঘটানো হলে তার আয়তনের শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। তো মনে করে নিলাম শঙ্কুর উচ্চতা h একক এবং ব্যাসার্ধ r একক। তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r স্কোয়ার h ঘন একক। যদি 50% বৃদ্ধি পায় উচ্চতা তাহলে কত হবে? 150/100। আমরা কাটাকুটি করলে দেখো 3h/2 একক বেরোবে। আর 20% যদি হ্রাস পায় তাহলে ব্যাসার্ধ হবে দেখো 80/100, এখানে 4r/5 একক বেরোবে। তাহলে পরিবর্তিত শঙ্কুর আয়তন কত বেরোচ্ছে? 1/3 পাই r স্কোয়ার h। আর এর জায়গায় পরিবর্তিত আর বসিয়েছি, এইচ এর জায়গায় পরিবর্তিত এইচ বসিয়েছি। তাতে ক্যালকুলেশন করে দেখো আসছে হচ্ছে এখানে 8 পাই r স্কোয়ার h/25 ঘন একক। এটা পরিবর্তিত শঙ্কুর আয়তন। এবার তাহলে আয়তন হ্রাস কতটা পেলো বিয়োগ করে দেবো প্রথমটা থেকে, এখন যেটা বেরোলো বিয়োগ করে দেখো পাই r স্কোয়ার h/75 এসছে। এবার আমরা শতকরা হার যদি বের করি তাহলে এখন যেটা বেরোলো মানে যেটা হ্রাস পেলো আর আগে যেটা ছিল সেটা বাই দিয়ে ইন্টু 100। এটার যদি কাটাকুটি করে দেখো পাই r স্কোয়ার h কেটে যাচ্ছে, 3 আর 75, এটা কি হয়ে যাবে বলো তো? 3 ওপরে উঠে যাবে, 75 নিচে চলে আসবে আর গুণ দিয়ে 100 হয়ে যাবে। এবার 3 দিয়ে এটাকে কাটাকুটি করা যায়, 3 দুগুণি 6, 3 5 15, 25 দিয়ে এটা কাটাকুটি করলে 4% বেরোবে। তাই উত্তর দেখো 4% এসছে। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে পারো। আমি এটা মুছে দিলাম। ঠিক আছে, তো এইভাবে কিন্তু করতে পারো। কাটাকুটি সব নিজের দায়িত্বে, কারণ কাটাকুটি নিজে যতটা পারবে ততটাই করার চেষ্টা করবে। কোনো স্যার কাটাকুটি করে দিলে কিন্তু সেটা তোমরা শিখতে পারবে না। অথবা দিয়ে দেখো একটা অঙ্ক রয়েছে, দুটি নিরেট স্বর্ণগোলকের ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2 গোলক দুটি গলিয়ে একটি নিরেট গোলক প্রস্তুত করা হলো। প্রমাণ করো গোলকটির ব্যাসার্ধ হচ্ছে এটার সমান। তো মনে করে নিলাম বড় গোলকটার ব্যাসার্ধ বড় হাতের r, আর ছোট গোলক দুটির ব্যাসার্ধ একটা হচ্ছে r1, একটা হচ্ছে r2। তাহলে গোলকের আয়তন আমরা প্রথমে বড় গোলকটার আয়তন বের করে নিলাম 4/3 পাই r3। ঠিক আছে, এটা ঘন একক লিখতে পারো, ঘন একক। ঠিক আছে, প্রশ্নানুসারে এই যে বড় এককটা সেটা হচ্ছে দুটো ছোট আয়তনের সমান হয়। ঠিক আছে, বড় যে আয়তনটা সেটা ছোট দুটো আয়তনের সমান হয়। 4/3 পাই কমন গেছে, তাই 4/3 কেটে যাচ্ছে, আর পাই দেখো কেটে যাচ্ছে, পড়ে থাকছে r³ সমান এটা। আর কিউবটা যদি এই পাশে যায় তাহলে 1/3 হয়ে যায়। আর ব্যাসার্ধ তাহলে আমরা পেয়ে গেলাম বড় গোলকটার ব্যাসার্ধ এটাই প্রমাণ করতে বলেছিল। তো তোমরা এটা প্রমাণিত বলে লিখে দিতে পারো। ঠিক আছে, এটা তোমরা লিখে দিতে পারো। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। এটাও কিন্তু টেক্সট বইয়ের বাইরের অঙ্ক। তো এই গেল হচ্ছে আজকের পুরো ক্লাসটা, তোমাদেরকে প্রশ্নবিচিত্রার পুরো মডেলটা করিয়ে দিলাম। আর যেগুলো করালাম না সেগুলো কিন্তু তোমরা বই দেখে করে নিতে পারো, বা তোমাদের যদি ক্লাস টিচার বা তোমরা যেখানে কোচিংয়ে পড়ো বা হোম টিউটারের কাছে পড়ো সেখানেও করে নিতে পারো। অথবা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, গণিত প্রকাশের দেখো লিঙ্ক রয়েছে, সেখানে সমস্ত চ্যাপ্টারের অঙ্কই প্রায় করানো রয়েছে। ঠিক আছে, সেখান থেকে করে নিও। যে চ্যাপ্টার করানো নেই আমায় বলবে, সেই চ্যাপ্টারটাও কভার করে দেবো। কিন্তু আশা করি 2025-এ যারা মাধ্যমিক দেবে পুরো চ্যাপ্টারই মানে পুরো টেক্সট বই আমি কমপ্লিট করিয়ে দেবো। এবার তোমাদেরকে স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট বলে দিই। ঠিক আছে, অ্যানাউন্সমেন্টটা যারা অনেক আগে থেকে আমার চ্যানেল ফলো করো তারা জানো, আর যারা করো না তাদেরকে বলে দিচ্ছি, মঙ্গলবার এবং শনিবার, ঠিক আছে, মঙ্গলবার এবং শনিবার কিন্তু আমি লাইভ ক্লাস করাই। ঠিক আছে, লাইভ ক্লাস কিন্তু আমি করাই। তো তোমরা এই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারো। দুটো ক্লাসই হয়, একটা হচ্ছে ম্যাথেরও হয় আর একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের হয়। তো এই দুটো ক্লাস কিন্তু তোমরা জয়েন করতে পারো মঙ্গলবার আর শনিবার। ঠিক আছে, সেই ক্লাসটা টাইমিংটা কিন্তু আমি এখানে মানে নির্দিষ্ট করে বলতে পারি না, কারণ কোনোদিন 7টা থেকে হয়, কোনোদিন 9টা থেকে হয়। তো আমি এখানে টাইমটা মেনশন করছি না। তোমরা কমিউনিটি যে ট্যাবটা রয়েছে সেটা ফলো রাখবে, বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমার, পার্থসগ্রাম ক্লাস বলে। তো টেলিগ্রামে কিন্তু আমার চ্যানেলটা পেয়ে যাবে, সেখানে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাতে, বা জয়েন হয়ে থাকবে, তাহলে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে পার্থসগ্রাম ক্লাস। আর যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম, ঠিক আছে, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো এবং এখানে কিন্তু মেসেজও করতে পারো। ঠিক আছে, আমি মেসেজ কিন্তু রিপ্লাই দিই।
সমস্ত স্টুডেন্টেরই মেসেজ রিপ্লাই দিই, যারাই কিন্তু কোনো প্রশ্ন আমায় করে পড়া রিলেটেড, ঠিক আছে, পড়াশোনা রিলেটেড যদি কোনো প্রশ্ন করো বা অঙ্ক রিলেটেড যদি কোনো প্রশ্ন করো, অবশ্যই ইনস্টাগ্রামে করতে পারো। আইডি বলে দিলাম, পার্থসগ্রাম ক্লাস, আমি অবশ্যই সেটার উত্তর দিই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বন্ধুদের মধ্যে এই ক্লাসটা শেয়ার করে দিও, ঠিক আছে। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে অন্য কোনো মডেল নিয়ে।